হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু edutalk। আজকের টপিক হচ্ছে সিলিন্ডার পার্ট 3। এখানে কোয়েশ্চেন নাম্বার 11 থেকে কোয়েশ্চেন নাম্বার 13 আজকে ডিসকাস করা হবে। তো ভনিতা না করে শুরু করে দিচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 11 দেখার আগে একটা কথা বলে রাখি, 11 এর আগে যে অঙ্কগুলো করা হয়েছে পার্ট 1 আর পার্ট 2 তে তোমরা অবশ্যই গিয়ে ভিডিওগুলো দেখে এসো, না হলে আমি যে কনটেক্সটের ওপর অঙ্কগুলো করাবো সেটা বুঝতে একটু অসুবিধা হবে। কারণ আমি কিছু সিম্বল ধরবো, সেই সিম্বলগুলোকে বুঝতে হবে, যে ফর্মুলা ডিসকাস করব সেই ফর্মুলাগুলো বুঝতে হবে, এবং তার জন্য বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমাদের দরকার হচ্ছে পার্ট 1 পার্ট 2 কমপ্লিট করে আসা। আই হোপ তোমরা করবে। ওপরের আই বাটনে ক্লিক করো, দেখবে পার্ট 1 পার্ট 2 তোমরা দেখতে পাচ্ছ। যাও দেখে এসো, তারপর এই ভিডিওটা দেখো। এনিওয়ে, যারা দেখেছো তাদের জন্য শুরু করছি। আর কম্পিটিটিভ এক্সামের স্টুডেন্ট, এই অঙ্কটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেক বড়ভাবে হয়, তাদের জন্য বলছি যে যারা অঙ্কটাকে অনেক বড় করে অঙ্কটা একটা সিম্পল আইডিয়া দিয়ে অনেক ছোট করা যেতে পারে। এবার তোমরা দেখো আমি কি করছি। প্রথমে গল্পটা বলি, অঙ্কটাতে কি বলেছে একটা ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কের ব্যাস কত জিজ্ঞেস করেছে এবং হাইট বলে দিয়েছে 9 মিটার। হাইটকে আমি ধরেছি এইচ, ক্যাপিটাল এইচ। বলেছে এই ট্যাঙ্কের সাথে এই পাইপটা জোড়া আছে, এই পাইপের ব্যাসার্ধ আর এবং যার ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার, এটা সেন্টিমিটার হবে। এবার এই পাইপের কোনো হাইট বলে দেয়নি, আর সব থেকে বড় কথা একটা পাইপের হাইট বলাটা আমার খুব একটা দরকার নয়, কারণ পাইপের হাইটটা পরিবর্তনশীল। হাউ ইজ ইট পসিবল? দেখো, ধরে নাও এইটা একটা পাইপের মুখ, এই পাইপ থেকে জল পড়ছে, এবং পাইপ নয়, এটা একটা হোল, একটা গর্ত, একটা ট্যাঙ্কের গায়ে একটা গর্ত, এখান থেকে জল পড়ছে। এবার জলটা পড়ে ডাইরেক্ট এরকমভাবে জলটা পড়ে যাবে তো গর্ত দিয়ে, কিন্তু আমি যদি চাই জলটাকে কৃত্রিমভাবে ইম্যাজিন, তো কল্পনা তো করতেই পারি যে জলটা টানা লম্বাভাবে দাঁড়িয়ে থাকবে। কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? যতক্ষণ ধরে এখানে বলা টাইমটা না শেষ হচ্ছে। মানেটা কি বলতে চাইছি, এক্সাম্পল দিচ্ছি। ধরো এখানে বলে দিয়েছে 225 মিটার বেগে যাচ্ছে, তাহলে ধরে নাও 1 মিনিটে জলটা এখান থেকে 225 মিটার অবধি গেল। আমি এখানে বোঝাচ্ছি, 1 মিনিটে ধরো 225 মিটার অবধি গেল, ধরো এটা হচ্ছে 225 মিটার। এবারে 36 মিনিট ধরে জলটা চলবে, তাহলে এরকমভাবে 225 মিটার দ্বিতীয় মিনিটেও যাবে, তৃতীয় মিনিটেও 225 মিটার যাবে, এরকমভাবে করতে করতে 36 মিনিটে টোটাল কতটা হাইট এ অ্যাকোয়ার করবে? টোটাল হাইট হবে 225 ইন্টু 36 মিটার। অর্থাৎ সম্পূর্ণ জলটা যদি পাইপের মধ্যে দাঁড়ায়, তাহলে পাইপের উচ্চতাটা হবে 25 ইন্টু 36 মিটার। এটাকেই আমি এখানে বলতে পারি এটা এর হাইট ইন্টু 36 মিটার। এই আইডিয়াটার উপর বেস করেই অঙ্কটা ছোট হবে। আচ্ছা, এবারে এই অঙ্কটা করার জন্য আমরা কি করব, মিটারে এক্সপ্রেশনটাকে নিয়ে আসব। তাহলে আমি 6 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, 6 সেন্টিমিটারকে যদি মিটারে নিয়ে আসি তাহলে কত হবে? 0.06 মিটার। তার মানে আর ইকুয়াল টু দাঁড়ালো 0.03 মিটার। এবার প্রত্যেকটা এক্সপ্রেশন মিটারে চলে এসছে। এবার লজিকটা হচ্ছে এরকম যে ট্যাঙ্কের যে আয়তন আর এই পাইপের মধ্যে যে জল থাকে তার আয়তন দুটো সমান হবে। তাহলে আয়তনের ফর্মুলা তোমরা জানো, পাই আর স্কোয়ার এইচ। তাহলে এই পাইপের ক্ষেত্রে পাই আর স্কোয়ার এইচ হবে পাই স্মল আর স্কোয়ার স্মল এইচ, আর এই পাইপ এই ট্যাঙ্কের ক্ষেত্রে আয়তন হবে পাই ক্যাপিটাল আর স্কোয়ার ক্যাপিটাল এইচ হলো। এবার এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আর ক্যাপিটাল আর স্কোয়ার কত আসছে? ক্যাপিটাল আর স্কোয়ার আসছে স্মল আর স্কোয়ার এইচ বাই ক্যাপিটাল এইচ। এবার যদি আমরা ভ্যালুগুলোকে পুট করি, কি আসছে দেখা যাক। 0.03 দুবার আসবে, দুবার লিখলাম। স্মল এইচ মানে হচ্ছে 225 ইন্টু 36, নিচে আসছে 9। এই এক্সপ্রেশন থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে, এই পুরো এক্সপ্রেশনটা বেরোচ্ছে আর স্কোয়ার, এখান থেকে আমাকে আর বার করতে হবে। তো মানে একটা পুরো ক্যালকুলেশন করার পর যেটা আসবে সেখান থেকে আমাকে রুট বার করতে হবে। তো সেটা না করে আমি এখানে ভ্যালুগুলো যেগুলো দেখতে পাচ্ছি সেখান থেকে আমার মাথায় একটা সুন্দর আইডিয়া তৈরি হচ্ছে। কীরকম আইডিয়া দেখা যাক। এই আইডিয়াটা যদি অবজার্ভ করো তাহলে স্কুলের স্টুডেন্ট বা কম্পিটিটিভ এক্সাম সবার ক্ষেত্রে দারুণ উপকার হবে। ভালো করে দেখো কি করছি আমি।
0.03 স্কোয়ার হচ্ছে এটা, কারণ দুটো 0.03 আছে। 225 হচ্ছে 15 স্কোয়ার, মানে এখানে 15 স্কোয়ার লিখতে পারি। 36 হচ্ছে 6 স্কোয়ার, এটাকে 6 স্কোয়ার লিখতে পারি। 9 হচ্ছে 3 স্কোয়ার, এখানে 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে পুরো এক্সপ্রেশনটাকে যদি একটা ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে কি দেখতে পাবো, 0.03 ইন্টু 15 ইন্টু 6, আর নিচে আছে 3, পুরোটার স্কোয়ার। পুরো ক্যালকুলেশনটা করে আসে 0.9 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল আর মানে চলে এলো 0.9 মিটার। ওকে, আচ্ছা 0.9 মিটার, তার মানে 2r মানে কত হলো, ব্যাসটা কত হলো 1.8 মিটার। তোমরা এখানেও অ্যান্সার ছেড়ে দিতে পারো, বা এটাকে যদি সেন্টিমিটার নিয়ে যেতে চাও সেটাও করতে পারো, সেটা হচ্ছে 180 সেন্টিমিটার। যেটা খুশি তুমি অ্যান্সার হিসেবে ধরতে পারো। তাহলে এই অবধি 11-এর অঙ্কটা শেষ হলো। চলো 12 অঙ্কটা করি। 12 অঙ্কটা বলেছে একটি কাঠের গুঁড়ি আছে, এই কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 440 বর্গ ডেসিমিটার। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ, আমি লিখেছি 2πr/h। বলে দিয়েছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন। 1 ঘন ডেসিমিটার মানে 1 ডেসিমিটার কিউব, এখানে আমি লিখে দিয়েছি। এর ওজন হচ্ছে 1.5 কেজি। গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। তাহলে গুঁড়িটির মোট ওজন হচ্ছে 9.24 কুইন্টাল। এই 9.24 কুইন্টালের পাশে একটা সমান চিহ্ন রয়েছে, এখানে কেজিতে কনভার্ট করতে হবে। তার আগে তোমাদের আমি এককের একটা চ্যাপ্টার করিয়েছিলাম, ভিডিওটা ওপরে পেয়ে যাবে এবং আই বাটনে ক্লিক করলে দেখতে পাবে। আমি তোমাদেরকে শুধু বুঝিয়ে দিচ্ছি যে কুইন্টাল থেকে কেজিতে কি করে কনভার্ট করতে হয়। তো তোমাদের মনে থাকা উচিত কুইন্টালের একটা কলাম হয়, মিডিয়াগ্রামের একটা কলাম হয়, কেজির একটা কলাম হয়, কিলোগ্রাম আর কি, কিলোগ্রামের একটা কলাম হয়, হেক্টোগ্রামের একটা কলাম হয়, এরকম অনেক কিছু কলাম হয়। তো বলেছে 9.24 কুইন্টাল, কিভাবে লিখবো এটা? তো পয়েন্ট যখন আছে 9-এর ঘরে, তার মানে কুইন্টালের ঘরে 9টা বসবে, তাহলে কুইন্টালের ঘরে 9 বসবে, এখানে 2 বসবে, এখানে 4 বসবে। পয়েন্টটা এখানে ছিল, আমি কেজি করতে চাইছি, সেই জন্য পয়েন্টটাকে এখানে তুলে এখানে নিয়ে আসি, তাহলে হচ্ছে 924 কেজি। আমি এটাকে বলতে পারি 924 কেজি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি কি করে কুইন্টাল থেকে কেজিতে কনভার্ট করলাম। অনেকে বলবে 100 গুণ করলেও হয়, ঠিক আছে 100 গুণ করলেও হয়, আই নো, বাট আমি টেবিলের মারফতে আমি কি করে ইউনিট চেঞ্জ করতে হয় সেটাকে বুঝিয়ে দিলাম। জিজ্ঞেস করেছে যে এই গুঁড়িটির ব্যাস কত আর উচ্চতাটা কত। তো প্রথমে এক্সপ্রেশনটা বুঝি, এক্সপ্রেশনটা কি বলেছে, বলছে 1 ডেসিমিটার কিউবের ওজন। ডেসিমিটার কিউব মানে হচ্ছে আয়তনের কথা বলা হয়েছে, তাহলে 1.5 ইন্টু মোট আয়তন, তাহলে গুঁড়িটির মোট আয়তন কত, মোট আয়তন হচ্ছে πr²h সমান কত, তাহলে টোটাল ওজনটা হচ্ছে 924, এটা আমি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি πr²h এর ভ্যালুটা বার করতে পারি। πr²h মানে হচ্ছে 924 ডিভাইডেড বাই 1.5। πr²h এর এই যে এক্সপ্রেশনটা এলো আর 2πr/h এর যে এক্সপ্রেশনটা এলো, আমি দুটোকে ভাগ করব। তাহলে আমি বলতে পারি πr²h ওপরে লিখলাম, নিচে লিখলাম 2πr/h করে এখানে এক্সপ্রেশনটা আমি বসিয়ে দিই 924 বাই 1.4। 2πr/hটা নিচে বসবে, নিচে মানে এখানে বসিয়ে দেবো 440 হলো। এই পুরো ক্যালকুলেশনটা যদি আমি কমপ্লিট করি তাহলে আসে r/2, কারণ বাকিগুলো সব কেটে যাচ্ছে। r/2 আসছে 1.4 আসার পর আমি r ইকুয়াল টু বার করতে পারছি 2.8, বাট ইউনিটটা কিসে হবে, ডেসিমিটারে করছি বলে ইউনিটটা হবে ডেসিমিটারে। তাহলে 2r মানে কত হবে, এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে হবে 5.6 ডেসিমিটার। এটা হচ্ছে একটা অ্যান্সার। ওকে, এবারে আমাকে কি বার করতে হবে, এবার এইচটা বার করতে হবে। তোমরা ভালো করে জানো যে 2πr/h এর ভ্যালুটা কত, 2πr/h এর ভ্যালু হচ্ছে 440, এটা বসিয়ে নিলাম। এখান থেকে h সমান কত লিখতে পারি, 440 বাই 2πr করতে পারি। আচ্ছা, এবার যদি ভ্যালুগুলো বসাই তাহলে কি দেখতে পাচ্ছি, 440 ওপরে থাকছে, নিচে থাকছে 2, পাই মানে 22-এর 7 ওপরে আসছে, 7 মানে r মানে হচ্ছে 2.8, সেটাকে আমি লিখে দিলাম। পুরো ক্যালকুলেশনটা করে h এর ভ্যালুটা আসছে 25 অবশ্যই ডেসিমিটার। এটা একটা অ্যান্সার হয়ে গেল। ওকে, 12 অঙ্কটা কমপ্লিট। এবার আমরা করব 13 অঙ্কটা। 13 অঙ্কটা বলেছে একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের বহির্মুখের ব্যাস বলে দিয়েছে 30 সেন্টিমিটার। দেখো ক্যাপিটাল আর দিয়ে বলেছে 30 সেন্টিমিটার।
তারপরে বলেছে অন্তর্ব্যাস 26 সেন্টিমিটার, মানে আর দিয়ে যেটা আমি লিখেছি 2r মানে হচ্ছে 26 সেন্টিমিটার। পাইপটির দৈর্ঘ্য বলে দিয়েছে 14.7 মিটার, এইচ মানে 14.7 মিটার বলে দিয়েছে। আর প্রতি বর্গ ডেসিমিটার 2 টাকা 25 পয়সা হিসেবে রং করতে হবে, তাহলে খরচ কত হবে এটা হিসেব করতে হবে। তাহলে খরচের পরিমাণটা বলে দিয়েছে 2.25 রুপিস পার ডেসিমিটার স্কোয়ার। ডেসিমিটার স্কোয়ার আমাকে বলছে আমাকে ক্ষেত্রফল বার করতে হবে, সমগ্র তলের ক্ষেত্রফলটা বার করতে হবে। আমি পার্ট 1-এ এই ছবিটাকে ডেসক্রাইব করেছি, পার্ট 1-এর ছবিটা ভালো করে বুঝে আসবে। তো আমাকে বার করতে হবে সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল বার করব কি করে সেটা দেখা যাক। প্রথমে লিখি খরচ। খরচ মানে কি হবে? খরচ মানে হচ্ছে ক্ষেত্রফল ইন্টু 2 টাকা 25 পয়সা, তাই তো? এই তো হিসেব। তাহলে আমাকে ক্ষেত্রফলটাই বার করতে হবে কত হবে। তো ক্ষেত্রফলটা লিখি কত হচ্ছে। প্রথমে বাইরের দিকের ক্ষেত্রফলটা আমি লিখি, একদম বাইরের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ক্যাপিটাল আর এইচ। মানে গ্লাসটা, এটা যদি গ্লাস ধরে নাও, ফাঁকা গ্লাস, মানে ওপরেও কিছু নেই নিচেও কিছু নেই, বা একটা রড ধরে নাও, ওপরে রডটা ধরেছো তুমি, তাহলে সেই জায়গাটা হচ্ছে 2 পাই আর এইচ। ভেতরের দিকে যখন হাত ঢুকিয়ে ভেতরটা যখন রং করবে, গ্লাসের ভেতরে আমরা হাত ঢোকেই ভাবো, পাইপের ভেতরেও হাত ঢুকিয়েছি ভাবো, রং করছি, রং করতে গেলে তো হাত ঢোকাতেই হবে। সেক্ষেত্রে ভেতরের দিকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই স্মল আর এইচ হলো। এবারে পড়ে রইল ওপরের দিকের ক্ষেত্রফল আর নিচের দিকের ক্ষেত্রফল। তাহলে ওপরের চিত্রটা কিরকম হচ্ছে আমি একটু দেখি। একদম পাইপটাকে যদি ওপর দিয়ে দেখা হয় তাহলে এই জায়গাটা আসবে স্মল আর, আর এই জায়গাটা আসবে ক্যাপিটাল আর, মানে অন্তর ব্যাসার্ধ স্মল আর, আর বহির ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে অন্তর ব্যাসার্ধ আর বহির ব্যাসার্ধের জন্য এই জায়গার টোটাল ক্ষেত্রফল হবে পাই ইন্টু ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার, তাই তো? কিন্তু ওপরেও যা আছে নিচেও তো তাই আছে, তাহলে এরকম জায়গাটা হবে দুবার। তাহলে এটাকে আমি 2 পাই দিয়ে লিখতে পারি, হলো ইন্টু 2.25 হয়ে গেল। এবারে এখানে ডেসিমিটারে যেহেতু অঙ্কটা বলেছে, তাই পুরো অঙ্কটা আমাকে ডেসিমিটারে করতে হবে। তো এখান থেকে আমি বলতে পারি ক্যাপিটাল আর এর যে ডেসিমিটারে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে 1.5 ডেসিমিটার। কি করে করলাম? 30কে 2 দিয়ে ভাগ করলাম, 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার মানে হচ্ছে 1.5 ডেসিমিটার। একইভাবে 26কে 2 দিয়ে ভাগ করো, 13 সেন্টিমিটার হচ্ছে, তার মানে 13 মানে হচ্ছে 13 সেন্টিমিটার হচ্ছে, 13 সেন্টিমিটার মানে হচ্ছে 1.3 ডেসিমিটার হলো। 14.7 মিটার মানে হচ্ছে 147 ডেসিমিটার। তাহলে সবকটা আমি ডেসিমিটারে পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে ভ্যালু বসানো, কিন্তু ভ্যালু বসানোর আগে আমাকে এক্সপ্রেশনটা একটু ছোট করতে হবে। তো ছোট করার জন্য আমি কি করব, একটু কমন নেব, তাহলে আমার কাজটা অনেক সুবিধা হবে। তো আমি কি করলাম, আমি 2 পাইটা কমন নিলাম। 2 পাইটা কমন নেওয়ার পর ভেতরে যে এক্সপ্রেশনটা তৈরি হলো সেটা হচ্ছে ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার প্লাস এইচটাও কমন নিয়ে নিচ্ছি, ক্যাপিটাল আর প্লাস স্মল আর ব্র্যাকেট ক্লোজ ইন্টু 2.25। এর ক্যালকুলেশনটা তোমরা একটু ভালো করে দেখবে। অঙ্কটার এক্সপ্রেশনটাও যেমন ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনটাও খুব ইম্পর্টেন্ট। ক্যালকুলেশনটা এত বড় যে উল্টোপাল্টাভাবে করলে কিন্তু অঙ্ক কিছুতেই সলভ হবে না। তো একটু পদ্ধতিটা দেখো আমি কি করছি। আচ্ছা, তারপরে আমি যদি এখানে এক্সপ্রেশনটা বসাই তাহলে কি লিখবো, 2 ইন্টু পাই এর ভ্যালুটা বসিয়ে দিই 22-এর 7, আর 2.25টা বসিয়ে দিই, এখানে বসিয়ে দিলাম। বসানোর পর দেখতে পাচ্ছ আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার আছে, তাই তো? এটাকে একটু সহজ করার জন্য আমি কি করলাম, আর প্লাস আর 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 মাইনাস আর করে দিলাম। ওকে, তাহলে আবার একটু সুবিধা হচ্ছে, এইচ আর প্লাস আর করে দিলাম, হলো। আচ্ছা, এর পরের লাইনটা আমি নিচে না করে উপরে করছি। তো এই ক্যালকুলেশনটা করার পর এখানে আসছে 99/7, আর ব্র্যাকেটের মধ্যে থেকে যাচ্ছে আর প্লাস আর মানে হচ্ছে 1.5 প্লাস 1.3। আচ্ছা, সিমিলারলি এখানে থাকছে 1.5 মাইনাস 1.3 প্লাস এইচ এর ভ্যালু হচ্ছে 147 ইন্টু 1.5 ইন্টু 1.5 প্লাস 1.3। ওকে ওকে, তাহলে 99/7 ব্র্যাকেটের ভেতরে দেখো তোমরা 2.8 চলে আসছে, ইন্টু এই ক্যালকুলেশনটা যদি তোমরা করো তাহলে আসছে 0.2, তারপরে 147 আছে, এখান থেকে এই ক্যালকুলেশনটা যদি করো তাহলে দেখো 2.8 আসছে,
ব্র্যাকেট ক্লোজ করো, 99/7 বাইরে লিখলাম। আবার দেখো এখান থেকে 2.8 কমন চলে আসছে, আর ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকছে 147 প্লাস 0.2। এরপরের লাইনটা হচ্ছে 99/7। আচ্ছা দেখো এখানে 2.8টা গুণ আছে, গুণ বার করে দিই একবারে, আর এইটা যোগ করলে হচ্ছে 147.2, এটা বার করে দিচ্ছি। পুরোটা ক্যালকুলেশন করলে আসছে 5829.12 এত টাকা। তাহলে জিনিসটা রং করতে মোট এত টাকা খরচ হবে, যেটা তোমাদের অ্যান্সার। তো এক্সপ্রেশনটা বুঝলে কীরকমভাবে করলাম। এক্সপ্রেশনটা লাস্টের দিকে আমরা ভ্যালু বসিয়েছি, আমরা কিন্তু প্রথমের দিকে ভ্যালু বসাইনি। প্রথমের দিকে ভ্যালু বসালে হবেটা কি, এক্সপ্রেশনটাকে ঠিকমতো গোছাতে পারবে না। তাই আমি যেটা করালাম সেটা একটু প্র্যাকটিস করে নাও, তারপর নিজের মতো করে করো। এনিওয়ে, আশা করি তোমাদের পদ্ধতিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, সাবস্ক্রাইব না করলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে না, আর গ্রো না করলে আমি পরস্পর একের পর এক কন্টেন্ট আমি দিতে থাকবো, সেই কন্টেন্টগুলো কিন্তু তোমাদের কাছে পৌঁছবে না। তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আর বেল বাটনটা টিপে রাখবে, যাতে তোমাদের কাছে নোটিফিকেশনটা খুব তাড়াতাড়ি যায়। আমি কোনো ভিডিও আপলোড করলেই, আমি কিন্তু খুব র্যাপিডলি ভিডিও আপলোড করবো একের পর এক, বিভিন্ন রকম কনসেপ্ট আমি দিতে থাকবো। তোমাদের ভালোবাসা ডেফিনেটলি পাবো। কমেন্ট করবে যদি কোনো প্রশ্ন থাকে, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই জানাবে। আমি নেক্সট ভিডিওতে আসবো, 14 থেকে শুরু করব। তাহলে আজকের জন্য এখানেই রাখি। ওকে, বাই বাই।